আমাদের ২৪-এর ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনে একক কোনো মাস্টার মাইন্ড নাই। আমাদের যদি মাস্টার মাইন্ড বলে আমাদের শহীদেরা আমাদের মাস্টার মাইন্ড, আমাদের যারা গাজীরা আছে তারাই আমাদের মাস্টার মাইন্ড। আন্দোলন পরিচালনা এবং আন্দোলনের সফলতাটা আমাদের মেন টার্গেট ছিল। এখানে কে কতটুকু ফোকাসড হয়েছে, পরিচিত হয়েছে, এটা জরুরি না, বরং একটা সুন্দর সমন্বয়ের মধ্য দিয়ে এবং অর্গানাইজড ওয়েতে মুভমেন্ট পরিচালিত হওয়া এবং টার্গেট ফিল আপ হওয়া, এটা জরুরি। শুধু ৯ দফা তৈরি না, এর আগে যে প্রত্যেকটা সিদ্ধান্ত হয়েছে, কর্মসূচি যেগুলো, সেখানে আমাদের সম্পৃক্ততা ছিল প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নে। আমি যেহেতু ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি ছিলাম, সেই জায়গা থেকে সমন্বয়ক তালিকা যদি সরাসরি আমার নাম থাকে, এর মাধ্যমে একটি বিভাজন হইতে পারত। সেই কারণে আমরা সামগ্রিকতার কথা চিন্তা করে, বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে সেই তালিকায় আমাদের নাম রাখিনি। এই আন্দোলনে বিশেষ করে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের অসাধারণ ভূমিকা ছিল, আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের অসাধারণ ভূমিকা ছিল। আন্দোলন কন্টিনিউ করেছে কারা? কন্টিনিউ করেছে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রাস্তায় নেমে, কন্টিনিউ করেছে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা রাস্তায় নেমে, আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা রাস্তায় নেমে, মসজিদের ইমাম সাহেব তার মুসল্লিদের নিয়ে রাস্তায় নেমে গেছেন। তারা যদি না নামতেন, আন্দোলনটা সেখানে নষ্ট হয়ে যেত। মসজিদগুলোতে আলেম উলামারা যে সাহস প্রদর্শন করেছেন, তারা ফেসিবাদের বিরুদ্ধে কথা বলেছেন। এই ইতিহাস কিন্তু বহুভাবে রচিত হচ্ছে। আপনারা এই সত্য ইতিহাসকে সংরক্ষণের কোনো চিন্তা উদ্যোগ আছে কিনা আপনাদের? জি, অবশ্যই। আলেম উলামাদের আরেকটি যেটি আমাদের স্পিরিট ছিল, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, ওনার যে একটা ঐতিহাসিক উক্তি আছে, বিড়ালের মতো ৫০০ বছর বেঁচে থাকার দরকার নাই, সিংহের মতো ১ ঘন্টা বাঁচতে চাই। এই যে আলেম উলামাদের যে স্পিরিট, ফেসিবাদের বিরুদ্ধে তাদের যে শক্তিশালী তাদের বয়ান, সে বয়ানগুলো এদেশের আপামর ছাত্র জনতাকে অনেক বেশি উজ্জীবিত করেছে। জনাব সাদিক কায়েম, আপনার কাছে আসতে চাই। আমি শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, এই আন্দোলনটা তো ছিল একসময় কোটার আন্দোলন, সেখান থেকে ১ দফার আন্দোলনে যায়। তো এটি কি আগে থেকেই একটা সুপরিকল্পিত বিষয়, নাকি এর পেছনে আরও একেবারে সরকার পতনের এক চূড়ান্ত আন্দোলন যাবে, কিন্তু তার আগে কোটার আন্দোলন হবে, এটাকে কেন্দ্র করে, নাকি একটা বিশাল পরিকল্পনার অংশ? বহু কথাই তো আপনাদের পক্ষে বিপক্ষে শোনা যায়। এই বিষয়গুলো আজকের এই আয়োজনে জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আপনারা জানেন, গত ১৬ বছরে আমরা বাংলাদেশে এক ধরনের ফেসিবাদী শাসন এবং শোষণের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। আপনারা সবাই জানেন, গত ১৬ বছরে আমাদেরকে এক ধরনের শাসন এবং শোষণের মধ্য দিয়ে যেতে হয়েছে। বিশেষ করে এদেশের যারা ইসলামকে পছন্দ করে, ইসলাম প্রিয় তাওহিদি জনতা, তাদেরকে বিভিন্নভাবে ট্যাগিং করা হয়েছে। ইসলামের যে সিম্বলগুলো আছে সেগুলোকে জঙ্গিফিকেশন করা হয়েছে। যারা নামাজ পড়ে বিশ্ববিদ্যালয়গুলোতে, স্কুলগুলোতে, কলেজগুলোতে, তাদেরকে বিভিন্নভাবে ট্যাগিং করা হয়েছে। ইসলামের চিহ্নগুলোকে বিলোপ সাধন করার জন্য সব ধরনের চেষ্টা করা হয়েছে। এবং আপনারা এও জানেন, ২০১৩ সালের ৫ মে এদেশের আলেম উলামাকে নির্বিচারে রাতের অন্ধকারে ফিলিস্তিনে ইসরায়েলা যেভাবে বর্বরচিত হামলা করে, সেভাবে হামলা করে গণহত্যা করা হয়েছে। এভাবে ২০১৮ সালে নিরাপদ সড়ক আন্দোলনে আমাদের স্কুল কলেজের কোমলমতি শিশুদেরকে নির্মম নির্যাতন করা হয়েছে। এভাবে আমাদেরকে অনেকগুলো ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। এবং বিশেষ করে ইসলামপ্রিয় জনতাকে সবচেয়ে বেশি জুলুম এবং নির্যাতন করা হয়েছে। তো এই যে জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, বৈষম্য, এর মাধ্যমে এদেশের আপামর ছাত্র জনতা, তাদের স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ ছিল আমাদের ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থান। আপনারা জানেন, ফেসিবাদী হাসিনা এবং তার দোসররা ৫ জুন তারা কোটা ব্যবস্থা আবার পুনর্বহাল করে। এই কোটার মাধ্যমে এদেশের যারা মেধাবী আছে তাদেরকে বঞ্চিত করা হয়, এবং এই কোটা সুবিধা দিয়ে যাদেরকে এখানে নিয়ে আসা হয়, আলটিমেটলি তারাই এই ফেসিবাদী শাসনকে টিকিয়ে রেখেছিল। যখনই এই কোটা ব্যবস্থা আবার পুনর্বহাল করা হয়, সেই কোটার বিরুদ্ধে বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা তারা জেগে ওঠে এবং তারা এই অন্যায়ের বিরুদ্ধে তারা কথা বলে। এর পাশাপাশি গত ১৬ বছরে তারা যে একটি ফেসিবাদী শাসনের মধ্যে দিয়ে গিয়েছে,
প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে যে একটা দাসত্বের রাজনীতি ছিল এবং এক ধরনের শোষণের মধ্যে দিয়ে যেতে হয়েছে, সেই ক্ষোভের বিস্ফোরণ ছিল আমাদের এই 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান। শুরুর দিকে আন্দোলনে সর্বস্তরের শিক্ষার্থীরা আসে, তারা শান্তিপূর্ণভাবে দাবি তুলে দ্রুত সময়ের মধ্যে কোটা যেন বাতিল করা হয়। কিন্তু আপনারা জানেন ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসররা শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে সন্ত্রাসী ছাত্রলীগ এবং তার দোসরদেরকে নিয়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 জুন আমাদের ভাই বোনদের উপর নির্মম নির্যাতন হয়। আমরা দেখতে পেয়েছি আমাদের বোনদেরকে হামলা করে তাদের চেহারাকে রক্তাক্ত করা হয়েছে। আমাদের ভাই এবং বোনদেরকে নিয়ে যখন আমরা হাসপাতালে যাচ্ছিলাম, ঢাকা মেডিকেলের হাসপাতালে কোলে নিয়ে যখন রক্তাক্ত দেহ নিয়ে আমরা মেডিকেলে যাচ্ছিলাম, সেখানে আমাদেরকে হামলা করা হয়েছে। মেডিকেলে যখন আমাদের ভাই বোনদেরকে নিয়ে আমরা যখন এক্সরে করাচ্ছিলাম, ওইখানে আমাদেরকে হামলা করা হয়েছে, আমাদের ভাই বোনদের উপর হামলা করা হয়েছে। ইতিহাসের একটা বর্বরচিত হামলা হয়েছে। সেই 15 জুলাই যখন হামলা হয়, হামলার পরবর্তী আমাদের ভাই বোনদের চেহারাগুলো সারা দেশে ছড়িয়ে পড়ে। সারা দেশের সর্বস্তরের মানুষ তারা আর ঘরে বসে থাকতে পারে না, তারা রাস্তায় নেমে পড়ে। পরবর্তী দিন আপনারা জানেন 16 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে একটি গণজাগরণ হয়, সর্বস্তরের মানুষ একত্রিত হয়। এবং যখন সমাবেশ চলছিল তখন আমরা শুনতে পাই রংপুরে আমাদের ভাই আবু সাঈদ শহীদ হয়েছে, চট্টগ্রামে ওয়াসিম শহীদ হয়েছে, চট্টগ্রামে শান্ত শহীদ হয়েছে। এভাবে ঢাকা সহ সারা দেশে আমাদের 6 জন ভাই শহীদ হয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি আমাদের আবু সাঈদ ভাই এভাবে 2 হাতকে প্রসারিত করে বলছিল, বুকের ভিতর অনেক জোর, বুক পেতেছি গুলি কর। আমাদের আবু সাঈদ ভাইয়ের শহীদ এবং 6 জন ভাইয়ের শহীদ শোনার পরে আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের এই আন্দোলনটা আর আমরা কোটার মধ্যে সীমাবদ্ধ রাখবো না। গত 16 বছরে আমাদেরকে যে ফেসিবাদী শাসনের মধ্যে দিয়ে যেতে হয়েছে, আমাদেরকে যে জুলুম করেছে, আমাদের ইসলামপ্রিয় তাওহিদি জনতাকে যেভাবে তাদেরকে জঙ্গি হিসাবে সাব্যস্ত করা হয়েছে, ইসলামের প্রতি যে ঘৃণা তৈরি করা হয়েছে, যারা এটা তৈরি করেছে তাদের বিরুদ্ধে তাদের শেষ না দেখা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন থেকে আপনাকে একটা সম্পর্ক প্রশ্ন করতে চাই। আপনাকে কিন্তু ওই সময়ে জাতি দেখতো না, অনেককেই আমরা দেখতাম, আপনাকে দেখতাম না। এবং পরবর্তীতে আমরা জেনেছি যে আপনার একটি ছাত্র সংগঠনের রাজনৈতিক পরিচয়ও আপনি ওন করেন বা আপনি ছিলেন তাদের সাথে। তো আসলে যোগসূত্রতা কি আসলে? আপনি এত আরেকটা প্রশ্ন জনগণ কিন্তু এরকম করেই থাকেন যে এই আন্দোলনটাকে হ্যাক করেছে ছাত্র শিবির, আবার কেউ কেউ এরকম বলে থাকেন যে টোটালটাকেই পেট্রোনাইজ করেছে ছাত্র শিবির। আসলে ফ্যাক্টটা কি ছোট করে যদি বলতেন। এই আন্দোলনে একটা চমৎকার সৌন্দর্য ছিল। এখানে আমরা যারা গিয়েছিলাম, এখানে ছাত্রদল গিয়েছিল, বামপন্থী ছাত্র সংগঠন গিয়েছিল, তাওহিদি জনতা গিয়েছিল, সমাজের সর্বস্তরের মানুষরা গিয়েছিল, কৃষক গিয়েছিল, শ্রমিকরা গিয়েছিল, পেশাজীবীরা গিয়েছিল, বুদ্ধিজীবীরা গিয়েছিল, কিন্তু কেউ তাদের পরিচয় নিয়ে যায়নি। আমরা সবাই মজলুম ছিলাম, আমরা জালেমের বিরুদ্ধে আমরা লড়াই করতে গিয়েছি। আমরা আমাদের পরিচয় ভুলে গিয়ে আমরা গ্রেটার পারপাস নিয়ে আমরা কাজ করেছি। এবং এই বিষয়টা আমি বলতে চাই, আন্দোলনের শুরু থেকে 5 জুন থেকে 36 জুলাই পর্যন্ত নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ে সমন্বয়ের সাথে আমি যে দলটা করি আমরা যুক্ত ছিলাম। এই ক্ষেত্রে আমরা যদি সেই সময় ব্যানার নিয়ে আমরা যদি সামনে দাঁড়াতাম অথবা ব্যানার নিয়ে যদি আমাদের মধ্যে টানাটানি হতো, তাহলে এই যে আজকে আমরা আজাদি পেয়েছি সেটা পেতে আমাদেরকে আরও অনেকদিন সময় নিতে হতে পারতো। সাদিক কায়েম, আরেকটা প্রশ্ন একটু যদি আপনি উত্তর দেওয়া স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেটি হচ্ছে বিভিন্ন রকম সমালোচনা শোনা যায় যে সমন্বয়কদের একটা তালিকা হয়েছিল, সেই তালিকাটা জানতে চাই যদি আপনি বলেন যে এটা কে তৈরি করেছে এবং সেখানে আপনার নাম নেই কিন্তু আপনি আবার এত লাইমলাইটে, বিষয়টা আসলে কি? হ্যাঁ, দেখেন, আমরা এই আন্দোলনের শুরু থেকে একসাথে বসে এখানে যারা মূল সমন্বয়ক ছিল, মাহফুজ আলম, নাহিদ ইসলাম, এরপর আসিফ মাহমুদ, সার্জিস, হাসনাত, আর বাকি যারা আছে, আমরা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে একসাথে অ্যাক্টিভিজম করেছি। আমি 2017 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি। এরপর থেকে আমরা দীর্ঘদিন ধরে আমরা ফেসিবাদী শাসন শোষণের বিরুদ্ধে একসাথে কাজ করেছি এবং তারা আমাকে চিনতো, আমার পরিচয় সহ তারা জানতো সব কিছু। এবং আন্দোলন যেদিন শুরু হয় সেদিনও আমরা একসাথে বসে আমরা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আমরা একসাথে কাজ করেছি। কিন্তু আমি যেহেতু ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি ছিলাম, সেই জায়গা থেকে সমন্বয়ক তালিকা যদি সরাসরি আমার নাম থাকে, এর মাধ্যমে একটি বিভাজন হতে পারত। সেই কারণে আমরা সামগ্রিকতার কথা চিন্তা করে
বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে সেই তালিকায় আমাদের নাম রাখিনি। কিন্তু আমাদের জনশক্তি পর্যায়ের শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, সারা দেশে আমাদের জনশক্তি পর্যায়ে অসংখ্য আমি জনশক্তির বিষয়টা আসবো, এখানে আমার বেশ কিছু বিষয় জানবার আছে। সাদিক কাইম ভাই, আন্দোলনের বিষয়টা তো এরকম যে একটা শক্তিশালী সংগঠন এবং তাদের যোগাযোগ ব্যবস্থা এবং চেইন অফ কমান্ড এবং আদেশ নিষেধ পালন করা বা আনুগত্য বা মুহূর্তের মধ্যে এই লোকগুলোকে করবার ক্ষেত্রে যে ধরনের শক্তিশালী কমিউনিকেশন দরকার, ওই সময় তো বিচ্ছিন্ন বিক্ষিপ্ত বিক্ষুব্ধ জনতা কিন্তু মানুষকে মুহূর্তে মুহূর্তে কাছে টানা, রাতের বেলা যাও, সকালবেলা নামো, এখন কেউ থাকবে না, ওদেরকে দেখো, এই যে যোগাযোগ ব্যবস্থাপনাটা আসলে মানে এটা আসলে কিভাবে হলো, কিভাবে সম্ভব, কারা করলো এটা? আমাদের 24-এর ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনে একক কোনো মাস্টার মাইন্ড নাই। আমরা চেষ্টা করেছি নীতি নির্ধারণমূলক কাজগুলো করার জন্য এবং মাঠ পর্যায়ে সমন্বয়ের জন্য। আমাদের যদি মাস্টার মাইন্ড বলি, আমাদের শহীদেরা আমাদের মাস্টার মাইন্ড। আমাদের যারা গাজীরা আছে তারাই আমাদের মাস্টার মাইন্ড। তাদের আত্মত্যাগের মাধ্যমে, তাদের স্যাক্রিফাইসের মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। তারা যে সাহস দেখিয়েছেন, ফেসিবাদের প্রশ্নে তারা যেভাবে লাল কার্ড দেখিয়েছেন, তাদের বুককে পেতে দিয়েছেন, সেটার মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। বাংলাদেশের কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা বা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সঙ্গে যে সকল ছাত্র জড়িত, তাদেরকে কেউ খুবই উপেক্ষা করেন, আবার এও আমরা দেখি যে 100-এরও উপরে তারা শহীদ হয়েছেন। আপনারা মাঠে ময়দানে কি দেখেছেন? এই আন্দোলনে বিশেষ করে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের অসাধারণ ভূমিকা ছিল, আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের অসাধারণ ভূমিকা ছিল, আলেম ওলামাদের অসাধারণ ভূমিকা ছিল। বিশেষ করে এই ফেসিবাদী শাসনের সময়ে, এই জুলুম নির্যাতনের সময়ে মসজিদগুলোতে আলেম ওলামারা যে সাহস প্রদর্শন করেছেন, তারা ফেসিবাদের বিরুদ্ধে কথা বলেছেন এবং জুমার নামাজের পরে সবচেয়ে বড় বড় মিছিলগুলো প্রত্যেকটা মসজিদ থেকে বের হয়েছিল, যেটা ফেসিবাদের তাদের শাসনকে, তাদের ভয়ে আতঙ্ক তৈরি করেছিল। তো আলেম ওলামাদেরকে অভ্যুত্থান পরবর্তী তাদেরকে যেভাবে স্বীকৃতি দেওয়া দরকার ছিল, তাদেরকে আমরা সেটা দিতে ব্যর্থ হয়েছি। রাষ্ট্রের তাদের জন্য কিন্তু মসজিদগুলোতে কথা বলা খুব চ্যালেঞ্জ ছিল, এই জন্যে যে প্রায় 95% মসজিদের কমিটির প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং অন্যান্য বড় যারা দায়িত্বশীল ছিলেন, তারা কিন্তু সবাই ফেসিবাদের দোসর অথবা ফেসিবাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন। সেখানে কথা বলা তো বড় চ্যালেঞ্জের ব্যাপার ছিল। এখানে দুই ধরনের ছিল। কিছু আমরা আলেম ওলামাদেরকে দেখতে পেয়েছি, তারা এই ফেসিবাদকে টিকিয়ে রেখেছিল। যেভাবে বামপন্থীদের বেশিরভাগ অংশ তারা শাহবাগ কায়েম করার মাধ্যমে গত 16 বছরে কালচারালি হাসিনার অবৈধ শাসনকে তারা যেভাবে বৈধতা দিয়েছিল, আলেম ওলামাদের একটি অংশ তারাও হাসিনার এই ফেসিবাদকে, হাসিনাকে বিভিন্ন জননী উপাধি দিয়ে তাকে টিকিয়ে রেখেছিল। এবং আমরা এটাও দেখতে পেয়েছি, হাসিনার পালানোর সাথে সাথে বাইতুল মোকাররম মসজিদের খতিবকেও পালাতে হয়েছে। এরকম অনেকগুলো মসজিদের খতিবকে পালাতে হয়েছে, যেটা পৃথিবীর ইতিহাসে খুবই রেয়ার ঘটনা, কদাচিৎ এই ধরনের ঘটনাগুলো হয়েছে। কিন্তু এরপরও বাতিলে রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা অনেক শির দ্বারা উঁচু করা আলেম ওলামাদেরকে দেখতে পেয়েছি। তারা শত ধরনের জুলুম, নির্যাতন, নিষ্পেষণ সেগুলোকে তোয়াক্কা না করে তারা সবসময় হকের উপর, তারা সবসময় সত্যের উপর তারা অটল ছিল। আমরা তাদেরকে নতুন বাংলাদেশ থেকে তাদেরকে স্যালুট জানাই। এবং আমার আরেকটি যেই প্রশ্ন আসছিল, আমার খুব বলতেই ইচ্ছে হচ্ছে যে এই নির্যাতন নিষ্পেষণের আমিও একজন ভিকটিম। যে নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলাই এদেশের প্রথিতযশা আলেমে দিন, ইসলামিক স্কলার ছিলেন, ভদ্রলোককে মেরে ফেললেন কি, এখন তো তার চার্জশিট সহ পুরো সব কিছুই উন্মুক্ত। কিন্তু যে 6 জনকে আমরা বাড়ি থেকে পালিয়ে মাসের পর মাস চাকরি হারালাম, সব হারালাম, হারিয়ে রিক্ত হস্তে ঘুরে বেড়াই রাস্তায় রাস্তায়, সেই 6 জনের একজন আমিও সেই। তো আপনার কাছে আবারও শুনবো ইনশাল্লাহ। এবং আমরা আলেম ওলামাদের আরেকটি যেটি আমাদের স্পিরিট ছিল, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, ওনার যে একটা ঐতিহাসিক উক্তি আছে, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার দরকার নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। এই যে আলেম ওলামাদের যে স্পিরিট, ফেসিবাদের বিরুদ্ধে তাদের যে শক্তিশালী তাদের বয়ান, সে বয়ানগুলো এদেশের আপামর ছাত্র জনতাকে অনেক বেশি উজ্জীবিত করেছে। সাদিক কায়েম ভাই, এখন যে বিষয়টি জানতে চাই, যে যখন আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেল, একেবারে আশা একরকম আমরা ছেড়ে দিতেই বাধ্য হলাম, কিন্তু পরবর্তী দেখলাম আবার নতুন করে জেগে উঠলো এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় বেশ স্বতঃস্ফূর্তভাবে নেমে এলো। আসলে কিভাবে ঘটেছিল ব্যাপারগুলো, এর কমিউনিকেশনটা কিভাবে হয়েছিল আসলে?
আপনারা জানেন আবু সাইদ সহ 6 জন ভাই যেদিন শহীদ হয় 16 জুলাই, 17 জুলাই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাইবানা জানাজা আয়োজন করি। সেই গাইবানা জানাজায় আমাদের উপর নির্মম হামলা হয় এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভ্যাকেন্সি ঘোষণা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনটা শুরু হয়েছিল, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় যখন বন্ধ করে দেয় তখন কি করা যায় পরবর্তী পদক্ষেপ সে নিয়ে আমরা চিন্তা করছিলাম এবং মূল সমন্বয়ক নাহিদ, আসিফ এবং মাহফুজ আব্দুল ভাইয়ের সাথে আমার কথা হচ্ছিল। একই সাথে আমরা ওই সময় কেন্দ্রীয় সেক্রেটারি এবং কেন্দ্রীয় সভাপতির সাথে কথা হচ্ছিল। আমরা সিদ্ধান্ত নিলাম এই আন্দোলনটাকে আমরা সব জায়গায় ছড়িয়ে দেবো, সারা দেশে ছড়িয়ে দেবো। পাশাপাশি প্রাইভেট ইউনিভার্সিটিতে আমাদের যারা ভাই বোন আছে তাদেরকেও আমরা এখানে অন্তর্ভুক্ত করব। সে অনুযায়ী ওদিন সন্ধ্যায় মিটিং করি এবং 18 জুলাই আপনারা দেখতে পেয়েছেন আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির ভাই বোনদের স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ। আলহামদুলিল্লাহ তারা আবু সাইদের মতো তারাও তাদের বুককে পেতে দিয়েছিল এবং এর মাধ্যমে সে আন্দোলনে একটি নতুন মাত্রা যুক্ত হয়। এবং আন্দোলন যখন আরও তুঙ্গে তখন ফ্যাসিস্ট হাসিনা আন্দোলনকে দমন করার জন্য সে ইন্টারনেট ব্ল্যাকআউট এবং কারফিউ এই ধরনের বিষয়গুলো আমরা শুনতে পাচ্ছিলাম। তখন আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের এই আন্দোলনে নেতা থাকুক আর না থাকুক, যেন আন্দোলন চলতে থাকে সেই ধরনের আমরা একটা কর্মসূচি প্রণয়ন করব। এবং সেই আলোকে আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় দায়িত্বশীলদের সাথে পরামর্শ করি, সমন্বয়কদের সাথে পরামর্শ করি। সেটি কি ছাত্র শিবিরের কথা বলছেন? জি জি, ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিল তাদের সবার সাথে আমরা পরামর্শ করি। পরামর্শ করে আমরা 9 দফা একটা খসড়া তৈরি করি এবং আপনারা জানেন 18 জুলাই সন্ধ্যার দিকে ইন্টারনেট ব্ল্যাকআউট হয়ে যায়। হঠাৎ করে ইন্টারনেট ব্ল্যাকআউট, সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন, কোথায় কী হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। তো আমরা পরবর্তী দিন সকালে 19 জুলাই জুমাবার ছিল, সকাল থেকে মুক্তিকামী জনতা ঢাকার বিভিন্ন জায়গায় তারা নেমে পড়ে এবং আমরা তখন কারোর সাথে যোগাযোগ করতে পারতেছিলাম না যেহেতু ইন্টারনেট নাই। তখন আমি তৎকালীন বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ছিল ফরহাদ ভাই, আব্দুল কাদেরের সাথে যিনি একজন সমন্বয়ক ছিল দ্বিতীয় লেয়ারের, আমরা আব্দুল কাদেরের সাথে কথা বলি এবং এই 9 দফার যে খসড়া সেই খসড়াগুলো আমরা তাকে পাঠ করে শোনাই অফলাইন ফোনের মাধ্যমে। আচ্ছা, এরপরে আব্দুল কাদের সম্মতি দেয় এবং তার নামে আমরা 9 দফাগুলো প্রত্যেকটা মিডিয়া হাউসে প্রেরণ করি। এবং ওই সময়ের কথা চিন্তা করেন, আমাদের আজকে যিনি সম্মানিত গাজী ভাই এসেছেন আবদুল্লাহ ভাই, 19 তারিখ ভাই আহত হয়েছে। সেদিন যাত্রাবাড়ি থেকে শুরু করে রামপুর আবাড্ডা প্রত্যেকটা জায়গায় শত শত আমাদের লাশ পড়েছিল, হাসপাতালে লাশের আমরা সারি দেখতে পেয়েছিলাম। সেই সময়ে আমরা 9 দফা আব্দুল কাদের থেকে পেন ড্রাইভে নিয়ে এসে প্রত্যেকটা মিডিয়া হাউসে পৌঁছে দিয়েছি। অফলাইনে ট্যাক্স করে আমরা যে ইতিহাস, মানে এটা তো ইতিহাসের একটা পার্ট, কিন্তু এই ইতিহাস কিন্তু বহুভাবে রচিত হচ্ছে। আপনারা এই সত্য ইতিহাসকে সংরক্ষণের কোনো চিন্তা উদ্যোগ আছে কিনা আপনাদের? জি অবশ্যই অবশ্যই, আমরা ইতিহাস লিখছি এবং ইতিমধ্যে আব্দুল কাদের নিজে স্বীকৃতি দিয়েছে 9 দফাটা কীভাবে হচ্ছে লেখা হয়েছে, কিভাবে করা হয়েছে এবং হিস্ট্রিক্যাল করাপশন যেন না হয় সে জায়গায় আমরা সবাই কাজ করছি এবং আমাদের সবাইকে আহ্বান করবো আপনারা যে যাই করেছেন প্রত্যেক জিনিসগুলো আপনারা লিখে রাখেন যেন এখানে ইতিহাসের বিকৃতি না হয়। এবং এই 9 দফাটা এমনভাবে প্রণয়ন করা হয়েছে আপনারা যদি দেখেন নেতা থাকুক আর না থাকুক আন্দোলন যেন চলতে থাকে। এবং 9 দফার প্রথম দফায় ছিল ছাত্র হত্যা দায় নিয়ে জাতির কাছে খুনি হাসিনাকে ক্ষমা চাইতে হবে, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এবং এই প্রথম দফার মধ্যে কিন্তু এক দফা আছে। তো এভাবে হচ্ছে 19 তারিখ থেকে 2 জুলাই পর্যন্ত পুরো আন্দোলন সমন্বয় করা, সারা দেশের সকল অংশীজনদের সাথে যোগাযোগ করা, পলিসি মেকিং করা, মাঠ পর্যায়ে সমন্বয়, এই সব কিছুর সাথে আমরা যুক্ত ছিলাম। পাশাপাশি এদেশের আপামর ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, মিডিয়া ব্যক্তিত্ব, সাংস্কৃতিক কর্মী, আলেম উলামা, কওমি আলিয়া, ডান বাম, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সবার সম্মিলিত বিস্ফোরণের মাধ্যমে আমরা 36 জুলাই ফতেহ গণভবনের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি। এই অভ্যুত্থানে আপনারা কিভাবে সম্পৃক্ত হলেন? আমরা তো দেখেছি বছরের পর বছর আন্দোলন বাংলাদেশে চলেছে, সর্বশেষ যখন বড় বড় আন্দোলনগুলো ধূলিসাৎ হয়ে গেল, নির্বাচনও হয়ে গেল এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু হলো, আপনার রোল কী ছিল বা আপনি তখন কিভাবে সেই ঘটনাগুলোকে দেখেছেন? অসংখ্য ধন্যবাদ। প্রথমেই আমি শুকরিয়া জানাবো আজকের আয়োজকবৃন্দকে। এই ধরনের একটা আয়োজনে আন্দোলনে যারা অবদান রেখেছেন তাদেরকে স্মরণ করবার জন্য, বিশেষত আজকে আহত ভাইটি উপস্থিত হয়েছেন। এই যে আহত ভাইয়েরা এবং আমাদের শহীদ ভাইয়েরাই আমাদের আন্দোলনের হিরো, তারাই মূল এখানকার মাস্টার মাইন্ড। তবে আমি মুভমেন্টের
শুরুর দিকের গল্প একটু বলবো, আমার স্মৃতিচারণ করবো জাস্ট। আন্দোলনটা শুরু হয়েছে মূলত কোটা পরিপত্র যখন বাতিল হয়, অর্থাৎ আপনার কোটা তো বাতিল হয় 18 সালে। সে পরিপত্র যেটি ছিল সেটি বাতিলের ঘোষণা দেয় জোনে 4 জন। সেদিন বিকেলে যখন বাতিলের নিউজগুলো আসে, তো ওই দিন বিকেলেই আমাদেরকে যিনি সমন্বয় করছেন আন্দোলনে, নাহিদ, আসিফ, ওনাদের সাথে আমাদের আগে থেকে যোগাযোগ ছিল। বিভিন্ন মুভমেন্ট কেন্দ্রিক আমাদের পারস্পরিক কোলাবোরেশন অলওয়েজ থাকতো, যোগাযোগ ছিল। সেদিক থেকে সেদিন বিকালের দিকে ওনারা অনেকগুলো কল আসছে ওনাদের পক্ষ থেকে। পরে আমরা মিটিংয়ে ছিলাম, ইমিডিয়েট রেসপন্স করতে পারি নাই। তারপরে সন্ধ্যার পরে আমরা দেখলাম যে এই যে কোটা পরিপত্র বাতিল, এই কেন্দ্রিক আন্দোলন হওয়া দরকার। তখন আমরা পরামর্শ করি, আলাপ করি যে আমরা আন্দোলন স্টার্ট করি। এই যে প্রথম দিন একদম ফ্রম ভেরি ফার্স্ট ওখান থেকে আমাদের পারস্পরিক সহযোগিতা শুরু হয়। এবং আপনি সেখানে ফিজিক্যালি ছিলেন, কারণ আমরা আপনাকে ইদানিং বেশি দেখছি। তখন আমাদের যেটা স্ট্র্যাটেজি ছিল, আমাদের যেহেতু একটা সাংগঠনিক দায়িত্ব ছিল, তো আমরা সারা দেশের সমন্বয়, মাঠের সমন্বয়, পলিসি মেকিং এবং এক্সিকিউশন সব কিছুতে আমরা একসাথে থাকতে হতো। বাট মিডিয়াতে ভোকাল হিসেবে আমরা ফেস হতাম না, কারণ এটা আন্দোলন পরিচালনা এবং আন্দোলনের সফলতাটা আমাদের মেন টার্গেট ছিল। এখানে কে কতটুকু ফোকাসড হয়েছে, পরিচিত হয়েছে, এটা জরুরি না, বরং একটা সুন্দর সমন্বয়ের মধ্য দিয়ে এবং অর্গানাইজড ওয়েতে মুভমেন্ট পরিচালিত হওয়া এবং টার্গেট ফিল আপ হওয়া, এটাই জরুরি ছিল। আমাদের টার্গেট ছিল মূলত কোটার পরিপত্রটা আবার ফিরিয়ে আনা, অর্থাৎ কোটার সমাধানটা হওয়া। তো সেদিক থেকে তখন থেকে আমার আন্দোলন শুরু হয়। আন্দোলন চলতে চলতে এক পর্যায়ে খুব গভীরে চলে যায় আর কি। এবং তো যেহেতু তখন ঈদ ছিল এরপরেই, তখন আমাদের টার্গেট ছিল ঈদটা আমরা কীভাবে কাটাই, তাহলে একটা আলটিমেটাম দিয়ে দিই। আলটিমেটাম দিয়ে আমরা জুলাই পর্যন্ত নিয়ে যাওয়া আর কি, ঈদের পর পর্যন্ত পার করা, জুনের শেষ পর্যন্ত। আমরা জুনটা সেভাবে পার করি। তারপরে জুলাই আসার পর আবারও আমরা প্ল্যান করে আবারও সেম আন্দোলন স্টার্ট হয়। তখন থেকে নানা নাটকীয়তার মধ্যে দিয়ে আন্দোলনগুলো কন্টিনিউ হয়। এখানে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের সৌভাগ্য যে হচ্ছে এরকম একটা গুরুত্বপূর্ণ ইভেন্টে, বিগত ইভেন্টগুলোর মতো এই ইভেন্টও আমাদের সুযোগ হওয়ার অংশ নেওয়ার সুযোগ হয়েছে এবং আমাদের রিসোর্স দিয়ে যতটুকু সম্পৃক্ত হওয়ার সুযোগ হয়েছে। এখানে প্রত্যেকের সমান কন্ট্রিবিউশন আছে, যার যার জায়গা থেকে। আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের দায়িত্বরত ছিলাম, এখানে স্টুডেন্ট ছিলাম, আমাদের সাংগঠনিক একটা দায়িত্ব ছিল, সেই সম্পৃক্ততার আমাদের সুযোগ হয়েছে। যে ভাইটা রিক্সাওয়ালা, তিনি তার জায়গা থেকে কন্ট্রিবিউট করেছেন, যিনি স্কুলের স্টুডেন্ট তিনি তার জায়গা থেকে কন্ট্রিবিউট করেছেন, প্রত্যেকে যার যার জায়গা থেকে কন্ট্রিবিউট করেছেন। অন্যতম সংগঠক আব্দুল কাদের 9 দফা তৈরিতে আপনার নাম উল্লেখ করেছেন, কারণ এখন এই ছোট বিষয়গুলোকে গুরুত্ব কেউ দিচ্ছেন না, কেউ দিচ্ছেন, কেউ মনে করছেন যে এগুলি সব হারিয়ে যাক, একটা রেগুলার বাংলাদেশ হয়ে যাক। কিন্তু আমরা মনে করি যে ইতিহাসের এটি একটি পার্ট। তো 9 দফা তৈরিতে আপনার রোল কি ছিল বলে আমরা জানি। এখানে শুধু 9 দফা তৈরি না, এর আগে যে প্রত্যেকটা সিদ্ধান্ত হয়েছে, কর্মসূচি যেগুলো, সেখানে আমাদের সম্পৃক্ততা ছিল প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নে, বিশেষত কর্মসূচিগুলো আর কি। আমাদের এখানে স্ট্র্যাটেজি ছিল আমরা ক্যাজুয়ালিটিস এবং যে কোনো ধরনের সংঘাত আমরা এড়িয়ে চলবো। আমরা প্রোগ্রামগুলো কন্টিনিউ করব এবং কোটার যে সমাধান, সেই সমাধান আমরা চাইবো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যেটা ঘটেছে, যে শহীদ আবু সাইদের ঘটনা এবং অন্যান্য শহীদদের ঘটনা, তো আমাদের কানে যখন শহীদদের খবর আসে যে আমাদের ভাই শহীদ হয়েছেন, তখন আমরা আর সেখানে আর ঠিকতে পারি নাই। তখনই আমরা সিদ্ধান্ত হয়েছে, যেহেতু মানুষের জীবন গিয়েছে, এটা স্বাভাবিকভাবে সমাধান হওয়ার মতো একটা ইস্যু ছিল। তখন যেহেতু শহীদ হয়েছে, আমাদের এখন ফার্দার আগাইতে হবে। তখন আমরা আগেই আমাদের সাথে এটা 9 দফার ক্ষেত্রে এখানে আমাদের একটা প্রিন্সিপাল ছিল, আমাদের বিশ্ববিদ্যালয়ের সাবেক দায়িত্বশীল যারা, তারা সম্পৃক্ত ছিলেন, আর অন্যান্য স্টেক হোল্ডার সম্পৃক্ত ছিলেন। আমাদের একটা প্রিন্সিপাল ছিল যে এমনভাবে দফাগুলো দিতে হবে যে কারণে আওয়ামী লীগ ফেসিবাদ হয়ে উঠেছে, যে কারণে আওয়ামী লীগ প্রত্যেকটা রাষ্ট্রীয় ইনস্টিটিউশনকে তার ক্ষমতার ব্যবহারে কাজে লাগাতে পারছে, সেই জায়গায় এগুলোকে দুর্বল করিয়ে দিয়ে ফেসিবাদী কাঠামো যাতে ভেঙে যায়। তো আমাদের সেই জায়গা থেকে প্রত্যেকটা প্রিন্সিপাল হিট করা। তো আমাদের ওই জায়গা থেকে পয়েন্টগুলো আমাদের আগেই খসড়া রেডি করা ছিল। কিছু পয়েন্ট আমরা আগেই নাহিদ ভাই এবং আসিফ মাহমুদের কাছে পৌঁছাই যে আপনারা এগুলো ডিসকাস করেন, মাহফুজকে পাঠাই, ওনারাও ডিসকাস করছিলেন। কিন্তু যখন ইন্টারনেট বন্ধ হয়ে গেল হঠাৎ করে, তখন আমরা যোগাযোগ করতে পারছিলাম না তাদের সাথে, তাদের মোবাইল হয়তো বন্ধ হয়েছে, কোনোভাবে যোগাযোগ করতে পারছিলাম না। তখন আমাদের প্ল্যান ছিল, যেহেতু ফার্স্ট লেয়ারের সমন্বয়করা আমাদের কমিউনিকেশনের বাইরে, এখন সেকেন্ড লেয়ারে যা তাদেরকে ফোন দেই। তখন আমরা ওই দিন সম্ভবত শুক্রবার ছিল, আব্দুল কাদেরকে ফোন দেই যে আমাদের তো এখন গভর্নমেন্ট চেষ্টা করছে যে কাউকে আলাদা করে কনভিন্স করে আন্দোলনটা থামায় দেওয়ার, যেহেতু শহীদ হয়েছে অনেকে, এখন আমাদের এই শহীদদের বিচার আমাদের লাগবে। তো যারা যেখানে জড়িত রাজনৈতিক সংগঠন এবং প্রশাসন যারা জড়িত, তাদের বিচার আমাদের জরুরি এবং এটার একটা সমাধান আমাদের দরকার। সারা দেশে ইন্টারনেট অফ হয়ে গেল, বিদ্যুৎ চলে গেল, কি এক নিকোষ কালো অন্ধকার নেমে এলো। এরপরেও আপনারা কোত্থেকে পেলেন প্রেরণা আর সাহসটাই বা কোথা পেলেন, আর কিভাবে শুরু হলো, ওই গল্পটা যদি একটু ছোট করে বলতেন।
আমাদের ইন্টারনেট বন্ধ করে দেওয়া হবে এটা ধারণা করছিলাম, কারণ হচ্ছে 18 সালের কোটা সংস্কার আন্দোলনে তো আমি ছিলাম ক্যাম্পাসে। তখন দেখতাম যে যখনই আন্দোলনটা জমে উঠতো তখনই নেটওয়ার্ক স্লো করে দিত, ইন্টারনেট বন্ধ হয়ে যেত। এরকম সম্ভাবনাগুলো নিরাপদ সড়ক আন্দোলনে আমরা দেখেছি। তো সেই এক্সপিরিয়েন্স থেকে আমরা নেটওয়ার্ক বন্ধ হওয়ার সপ্তাহখানেক আগে 5-7টা অফলাইন মোবাইল, 5টা অফলাইন মোবাইল এবং সিম রিজার্ভ কিনা ছিল আর কি, যাতে করে কমিউনিকেট করা যায়। এবং সারা দেশেই অফলাইন নাম্বারগুলো আমাদের সংগঠনের যারা ছিল তাদেরকে কালেক্ট করা ছিল। আমার এখনও মনে আছে যে তখন আমরা একটা ফোন সিবগাতুল্লাহ ভাইকে দেই, একটা ফোন সাদিক ভাইয়ের কাছে ছিল, একটা ফোন আমার কাছে ছিল, এরকম 4-5 জনকে আমরা দেই। ওনারা খুবই শর্ট টাইমের মধ্যে সারা দেশের যেখানে যেখানে কমিউনিকেট করার কথা, যাদের সাথে পলিসি মেক সবার অফলাইন নাম্বারগুলো কালেক্ট করে। আর আমাদের দিক থেকে পলিসি মেকিংয়ে যারা আছে সমন্বয়ক পর্যায়ে, সেকেন্ড লেয়ারে, থার্ড লেয়ারে সবার অফলাইন নাম্বারগুলো আমরা কালেক্ট করি। তো আমাদের সাথে বেশ বারবার কমিউনিকেট হয়। আমার এখনও যেমন যেদিন 9 দফা দেওয়া হয় সেদিন সন্ধ্যায় নাহিদ ভাই গুম হওয়ার দিন আর কি, রাতে গুম হয়, ওই দিন মাগরিবের পর আমাকে ফোন দেয়, একটা আননোন নাম্বার থেকে কল আসে। কল রিসিভ করেই বুঝছি যে এটা নাহিদ ভাইয়ের কণ্ঠ। পরে আমি আবার আমার ওই নতুন মোবাইল থেকে কল দিই, তারপর 9 দফা নিয়ে আলাপ হয় বা এটা কীভাবে কন্টিনিউ করা যায়, এভাবে করে আর কি। প্রত্যেকটা ধাপ আমাদের অফলাইন নেটওয়ার্কে মোটামুটি আমরা সাংগঠনিকভাবে অনলাইনে অভ্যস্ত হইলেও হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা আদার্স মেসেঞ্জার, আমরা ফেসবুক অন্যান্য মাধ্যমে তো অভ্যস্ত সব কিছুতে, সব প্রত্যেকেই। কিন্তু নেটওয়ার্ক বন্ধ করে দেওয়ার পরে অল্প সময়ের মধ্যেই আমরা অফলাইনে পুরোপুরি অভ্যস্ত হয়ে যাই এবং অফলাইনে সারা দেশের সকল সাংগঠনিক স্ট্রাকচারের দায়িত্বশীলদের সাথে কমিউনিকেশন করা, সিদ্ধান্ত লেভেলে যারা আছে, মিডিয়া যারা আছে, সবার সাথে কমিউনিকেট করে। আপনি যে দায়িত্বশীলের কথা বলছেন এটা কি ছাত্র শিবিরের দায়িত্ব? জি, আমাদের এখানে সবার সাথে কমিউনিকেট করা হয়েছে। ছাত্র শিবিরের দায়িত্বশীলদের সারা দেশের কমিউনিকেশনটা আমরা এইতে কেন্দ্র থেকে তত্ত্বাবধান করা হয়। আর আমাদের ঢাকা ইউনিভার্সিটির জায়গা থেকে আমরা সমন্বয়কদের সাথে কমিউনিকেটটা করি সিদ্ধান্ত গ্রহণ এবং অন্যান্য দিক থেকে। আবার একই সাথে আমাদের বাইরে যারা অন্যান্য স্টেক হোল্ডার আছে, সেটা মিডিয়া বলি, অন্যান্য দলগুলোর স্টেক হোল্ডার, প্রত্যেকের সাথে আমরা কমিউনিকেট করি এই অফলাইনেই আর কি। অফলাইনে আরেকটা বিষয় জানতে চাই যে এই জুলাই আগস্ট বিপ্লবের মধ্যে মাদ্রাসা ছাত্র আন্দোলনকারীদেরকে খুব অস্বীকার করা হয়, মানে তাদের অবদানকে স্বীকার করা হয় না। আপনারা কিভাবে রণাঙ্গন থেকে দেখেছেন? দেখেন, আন্দোলনটা যখন সিরিয়াস মাত্রায় যায় তখনই কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হয়। বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয় হল বন্ধ হয়ে যায়। আন্দোলন কন্টিনিউ করেছে কারা? কন্টিনিউ করেছে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রাস্তায় নেমে, কন্টিনিউ করেছে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা রাস্তায় নেমে, আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা রাস্তায় নেমে, মসজিদের ইমাম সাহেব তার মুসল্লিদের নিয়ে রাস্তায় নেমে গেছেন। এই যে এগুলো তো মানে এগুলো যদি কেউ অস্বীকার করে, কেউ যদি এগুলোকে উল্লেখ না করে, এটা তার জায়গা থেকে এটা হিস্টোরিক্যাল করাপশন হবে আর কি। অথচ তারা যদি না নামতেন আন্দোলনটা সেখানে নষ্ট হয়ে যেত। আমরা সিদ্ধান্ত গ্রহণের মোটিভেশন কেন পেয়েছি মাঠে আমার লোকেরা, আমার জনগণেরা, আমার ছাত্র জনতা, আমার কওমি মাদ্রাসার শিক্ষার্থী, প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জীবন দিচ্ছে, রাস্তায় নেমেছে, সেই মোটিভেশন থেকে কিন্তু ফার্দার কর্মসূচি কন্টিনিউ হয়েছে। আপনি দেখবেন যে এক্সট্রিম লেভেলের যখন কর্মসূচি চলছে, পরে আমরা আবার সফট কর্মসূচিতে যাই, এরপরও যে মানুষজন রাস্তায় নামছে, এখান থেকে মোটিভেশন পেতে আমরা আবার হার্ড কর্মসূচি পরবর্তীতে 1 দফা পর্যন্ত যাওয়া হয়েছে। নিঃসন্দেহে এখানে কওমি মাদ্রাসার প্রত্যেকটা শিক্ষার্থী যারা রাস্তায় নেমেছে, আলেম ওলামা, প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী, স্কুলের শিক্ষার্থী, শিশু থেকে সবাই, প্রত্যেককেই মানে রেসপেক্টের জায়গায় এবং এভাবে অন করতে হবে। এখন যে বাংলাদেশ চলছে, সেই বাংলাদেশের উপর আপনি কতখানি সন্তুষ্ট? 1 মিনিটে যদি বলতেন। দেখেন, বাংলাদেশ তো বহু পথ মারিয়ে এসেছে। 71-এর পরে আমরা একটা সুযোগ পেয়েছিলাম গড়বার, 90-তে স্বৈরাচার সাথে পতনের পরে আবারও সুযোগ পেয়েছিলাম, এখন 24-এ এসে আবারও সুযোগ পাচ্ছি। প্রত্যেকবারেই আমরা আমাদের অসততা এবং নিজেদের ব্যক্তিগত খায়েশ কিংবা দলীয় ইন্টারেস্টের ঊর্ধ্বে এসে জাতীয় স্বার্থকে মানে প্রাধান্য দিতে না পারার কারণে আমরা বহুভাবে ব্যর্থ হয়েছি। আমরা আর ব্যর্থ হতে চাই না, আর কোনো 24 নেমে আসুক আমরা চাই না। আমাদের আজকে যে ভাই আহত হয়েছে, এরকম আর কোনো ভাই রাজনৈতিক সংঘাতের কারণে পরিস্থিতি তৈরি হবে, ক্রাইসিস তৈরি হবে, সেটা আমরা চাই না। আমরা এবারেই চাই এবং রাজনৈতিক সংগঠনগুলো নিশ্চয়ই বাধ্য হবে এই পরিস্থিতিতে তাদের নিজেদের ইন্টারনাল সংস্কার করতে। আপনারা লক্ষ্য করেছেন অলরেডি এই তরুণ প্রজন্ম, তাদেরকে নিয়ে সবাই ট্রল করতো, সেই তরুণ প্রজন্ম অনেক বেশি সতর্ক এখন। প্রত্যেকটা ছোট ঘটনাকে তারা অনেক বেশি অ্যানালাইসিস করে। তবে আশাবাদী যে দুইটার কোনো একটা হচ্ছে এটা নতুন করে সংস্কার করলে সবাই খুব ভালোভাবে আগাতে পারবে, আর যদি কেউ সংস্কারকে বাধাগ্রস্ত করতে চায়, সেখানে এই জেনারেশনের মুখোমুখি হয়ে তারা এখান থেকে বিচ্ছিন্ন হতে বাধ্য হবে। সুতরাং বাংলাদেশ আগামীর দিনে সম্ভাবনার ইনশাআল্লাহ।